দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিশালী এই বাহিনীকে আপনারা কি আহ সুপারসিড করে অথবা তাদের সাথে ফাইট করে কি আপনারা সামনে এগিয়ে যেতে পারবেন? আপনি নিজেই ভিডিও দেখালেন সেখানে শেখ হাসিনা কি ধরনের স্টেটমেন্ট দিচ্ছে। হুম। শহীদ পরিবারগুলো, আহত পরিবারগুলো এখন উৎকণ্ঠা। এই যে বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ঘটনাগুলো বলছে, প্রথম অ্যাটাক তো তাদের বাড়িঘর হবে। মনে হচ্ছে যে এক প্রকার এনসিপির রাজনীতি নিয়ে তারা খুব উৎকণ্ঠা, এবং এনসিপি ছাত্ররা কেন রাজনৈতিক দল গঠন করলো, ছাত্ররা রাজনীতিতে কেন আসলো, ছাত্রদের আন্দোলন করেছে, একটা ফসল তুলে দিয়েছে, এখন তারা ঘরে ফিরে যাবে, তাদের কাজ শেষ। ইভেন আরেকটা অভিযোগ বাকিটা আছে কিন্তু রাজনৈতিক দল আপনারা দেখে আওয়ামী নিন। লীগের বিভিন্ন ধরনের কমিশনারদেরকে আপনার পুনর্বাসন করার চেষ্টা করছেন, আওয়ামী লীগের বিভিন্ন অঞ্চলের নেতাদেরকে আপনাদের দলে না, ভিড়াচ্ছেন সাইফুল ভাই যারা আওয়ামী অভিযোগ লীগের থাকবে। অভিযোগ অভিযোগ সাইফুল ভাই থাকবে, অভিযোগকারীর দায়িত্ব অভিযোগ করা। বাট অভিযোগ দিয়ে তাকে খণ্ডন যে করতে পারবে সে হচ্ছে প্রকৃত, আমি মনে করি। বাকি যেগুলো অভিযোগ থাকে এগুলা ঘুরে বানিয়ে, এগুলা ঠিক না। এখন যে বিষয়টা হচ্ছে সাইফুল ভাই, আপনি আপনার প্রশ্ন ধরে আসি, আওয়ামী লীগের বাকি লোক কোথায় যাবে, বা আপনি বললেন যে নিরপরাধ আওয়ামী লীগ, ওটা একই ন্যারেটিভে যাচ্ছে। আমরা বলেছিলাম যে আওয়ামী লীগ মানে জুলাই গণ অভ্যুত্থান শুধু নয়, বিগত তার যেই আমল, তার যে যত অপকর্মগুলো ছিল, আপনি দেখেন বড় বড় যে অপকর্মগুলো তারা করেছে, আমরা স্পষ্ট করেছি। জুলাই গণ অভ্যুত্থানের আগে একটা বড় আহ মানে একটা মুভমেন্ট ছিল কিন্তু শাপলা আন্দোলন, সেখানেও কিন্তু আমরা দেখেছি লক্ষাধিক বুলেট কিন্তু সেখানে নিক্ষেপ করা হয়েছে। এবং হেফাজতে সে আন্দোলনের গণহত্যা কিন্তু একেবারে বালিচাপা দেওয়ার মতো হয়ে গিয়েছে, কোনো ধরনের হুম। কোনো টুকশব্দ করতে পারে নাই। ইনফ্যাক্ট আমরা তো এখন আহত নিহত নিয়ে কথা বলছি, তারাও বলতে পারে নাই। পিলখানার ঘটনার হুম। একটা রহস্য আছে। 57 জন অফিসার, আমাদের চৌকস অফিসার, আমাদের সেনা অফিসার মেরে ফেলা হলো। হ্যাঁ, তারপর আপনার জামাত ইসলামীর সাইদি সাহেবের রায়ের পরে একটা গণহত্যা হয়েছে, একদিনেই প্রায় 127 জনকে মেরে ফেলেছে। মোদি বিরোধী আন্দোলন পরবর্তী সময়ে যেটা হয়েছে, আমাদের মাদ্রাসার ছাত্র প্রায় 21 জনকে মেরে ফেলা হয়েছে। এরকম অনেক ঘটনা, আয়না ঘরে নিয়ে যাওয়া, এই ঘটনাগুলো কিন্তু ঘটেছে। এটাকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন? শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থান শুধু নয়, বিগত ফ্যাসিবাদী আমলে তারা যেই ধরনের, একই সাথে লগি বৈঠার 2006 সালের আন্দোলন যেটা থেকে শুরু হয়েছে, এই লগি বৈঠার আন্দোলনের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিবাদের আন্দোলনের সূচনা। এই টার্মে আমরা যদি বলি হাসিনার টার্মে, তো সেই লগি বৈঠার আন্দোলন থেকে টেনে নিয়ে জুলাই ও গণ অভ্যুত্থানের এই যে মানুষগুলো, এত হাজার মানুষগুলো যাদের পরিবারের স্বজন হারিয়েছে, যারা আহত হয়েছে, যারা নির্যাতিত হয়েছে, ঘরসার হয়েছে, তাদের প্রশ্নের আপনি অ্যান্সারটা কিভাবে দেবেন? আর যারা রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসতে চান, হ্যাঁ আপনি বলতে পারেন এত আওয়ামী লীগের লোক, সেটা আমি একটা ব্যাখ্যা দিয়েছি। আওয়ামী লীগের কত পার্সেন্ট লোক সেটা নির্বাচনে প্রমাণ হয়ে গিয়েছে। হ্যাঁ, তবে রাজনৈতিক মানে কমিটিতে যারা ছিল বা এই বিষয় ছিল, এখন সেটা বিচারিক প্রক্রিয়া আসবে, কারণ দলগত আপনাকে হিসেবে দলীয়গত জুলাই। ভাবে যেমন তারেক রহমান কি বলেছে, তারেক রহমান গতকালকে জনাব তারেক রহমান বিএনপির প্রধান, তিনি কিন্তু বলেছেন, স্টেটমেন্ট দিয়েছেন যে আমরাও চাই না কেউ আওয়ামী লীগকে পুনর্বাসিত করুক। হুম। আওয়ামী লীগকে ফিরিয়ে আনা এক জিনিস আর পুনর্বাসন করা আরেক জিনিস। এখন জি, আপনাদের জি। বিরুদ্ধে কিন্তু পুনর্বাসনের অভিযোগ রয়েছে, না, মানে সেটা শুধু আমাদের বিরুদ্ধে নয় সাগর ভাই, সেটার হুম। প্রমাণ সহকারে অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধেও আছে। আপনি দেখবেন ফেসবুকে ভিডিও ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, জয় বাংলা স্লোগান দিচ্ছে, সরি জয় বাংলা বলতে বলতে অভ্যস্ত আছি, সামনে অন্য স্লোগান বলবো, এই ধরনের ঘটনাও কিন্তু ঘটেছে। এবং আওয়ামী লীগের পদধারী নেতাদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য থানা পর্যন্ত ঘেরাও হয়েছে। তা ওই আর দলগুলো সম্পর্কে কেন বা প্রশ্নগুলো আপনারা তুলছেন না? কেন খালি ছাত্রদের দলের বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে করছেন? আপনারা না, প্রমাণ সে দেন তাদের যে ব্যাপারে কোন বলছে, তাদের পোস্টেড ব্যাপারে নেতা বলছে, কিন্তু আপনারা ইন ছিল। পার্টিকুলারলি যেমন বিএনপির নেতা কি বলছে, বিএনপি নেতা যদি আমি তার কাছে যাচ্ছি, তিনি আওয়ামী লীগের ব্যাপারে তাদের অবস্থান কি, তার অবস্থান কি, সেটা আমি তার কাছেও জিজ্ঞাসা করবো। আপনাদের অবস্থান হলো আপনারা আওয়ামী লীগের কোনো পর্যায়ে আওয়ামী লীগের দল হিসেবে তাদেরকেও আপনারা চান না, দল হিসেবে আওয়ামী লীগ না, 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 এবং দল আওয়ামী হিসেবে লীগের। আমরা বিচার চাই। আমরা আমরা জনগণের যেই বার্তাটা সেটা নিয়ে এসেছি। আমি কিন্তু দীর্ঘ না পরিক্রমা তো টেনেছি, বিচার আপনি চাওয়া দেখেছেন, এক আমি জিনিস না, চেষ্টা করেছি। এক সেকেন্ড এক হুম। সেকেন্ড, এখানে খুবই কনফিউজ, আমিও হুম। কনফিউজ হয়ে যাচ্ছি। ইমরান নাইম, জি, আপনি খুবই বলেন। চমৎকার ভাবে আমার কথাগুলোর উত্তর দিচ্ছেন, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু এই যে বিচার চাওয়া আর রাজনীতিতে অংশগ্রহণ করতে না দেওয়ার সাথে সম্পর্ক কি? না, রাজনীতির অংশগ্রহণটা তো আওয়ামী লীগের ফয়সালা হয়েছে 5 তারিখে চূড়ান্ত ভাবে। তারা একটা মসজিদের এরপরে ইমাম এটা থেকে হলো শুরু করে, আওয়ামী খতিব লীগের কথা থেকে বলছেন, শুরু এখন করে আওয়ামী লীগ একটা দল পাড়া হিসেবে। মহল্লা সকলে পলাতক হয়ে গিয়েছে। আপনি তো সেদিনই ফয়সালা করে ফেলেছেন, কোটি কোটি ছাত্র জনতা যেদিন রাজপথে নেমে এসে হেলিকপ্টারে পালানো থেকে শুরু করে সকলে পালিয়ে গিয়েছে। তাদের এক্সিস্টিংটা কোথায় রাজনীতিতে? আচ্ছা, আপনি তো এখানে তাকে একটু শুনতে টেনে চাই, নিয়ে আপনি যে আসতেছেন। বললেন তাদের সিদ্ধান্ত 5 তারিখ হয়ে গেছে, কাদের সিদ্ধান্ত? আওয়ামী লীগ দল হিসেবে পুরো আওয়ামী লীগ যারা করে, 2 কোটি 4 কোটি 5 কোটি হোয়াট এভার, এইদের হুম। সমর্থক সহকারে পুরো আওয়ামী লীগ পরিবারকে আপনারা মনে করছেন যে জনগণ রাজনীতি করতে দিবে না, এটা সিদ্ধান্ত 5 তারিখ হয়ে গেছে নাকি? না, জনগণ
না, সেটা রাজনৈতিক, আমরা ওইটা বলছি যে জনগণের সিদ্ধান্ত জনগণ 5 তারিখ নিয়েছে। এখন রাজনৈতিক ভাবে সেটা সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো নেবে, সেই জায়গাটা আমরা না, আমি দেখছি আপনাদের কথা বলছি, দ্বৈত নীতি। রাজনৈতিক দলগুলোর কথা বাদ, আমি না, আমরা আপনাদের স্পষ্ট বর্তমান ভাবে স্টেট। বলেছি যে আমরা আওয়ামী লীগের রাজনীতি বিচারের আগে কোনোভাবে প্রতিষ্ঠিত করতে দিতে পারি না, কারণ আমাদের রক্তের দায় আছে। আমরা আজকে, আমি যদি আপনাকে স্টেটমেন্ট বলি যে আমাদের বা মানে সদস্য সচিব এখন আক্তার এখন আক্তার হোসেনের একটা স্টেটমেন্ট বলি যে হুম, রক্তের শপথ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না বিচারের আগে। সেটা বিচার, আপনি যদি বিচারহীনতার সংস্কৃতির মধ্যে দিয়ে একটা দল গণহত্যা করে ফেলবেন, আপনি দেখেছেন কিভাবে লাশ পুড়িয়ে ফেলেছে, আপনি দেখেছেন মাথার খুলি উড়িয়ে ফেলেছে, চোখ বের হয়ে গিয়েছে। এখনো হুম, আমরা তো আহত নিহত নিয়ে কাজ করেছি, আমরা দেখেছি আমাদের সহস্র ভাই চোখ হারিয়ে ফেলেছে, হাত পা হারিয়েছে। আমাদের এই রাজনৈতিক নেতৃবৃন্দ তো এদেরকে কোনো কথা বলে না, হুম। এদের পুনর্বাসন নিয়ে কোনো কথা আমার বলে কথা না, হলো, এদের ইউ আর দাবি রাইট, দেওয়া ইউ নিয়ে আর কোনো রাইট। কথা আমি বলে একটু না। স্পেসিফিকলি বুঝতে চাচ্ছি, এটাই আওয়ামী লীগের এখানে কয়েকটা বিষয় আছে। আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, কারণ হলো তাদেরকে ব্যান করা হয়নি, তারা এনলিস্টেড একটা পলিটিক্যাল পার্টি ইন নির্বাচন কমিশন। এরপরে তাদের দল আছে, সেই দলগতভাবে রাজনীতি করতে পারবে কি পারবে না সে নিয়ে প্রশ্ন উঠেছে। সেই দলের মধ্যে অপরাধী আছে, নিরপরাধী আছে, সেই দলের সমর্থক সংখ্যা কমপক্ষে যদি ধরি 10%, আপনার কথা, তাহলে এখানে 1 কোটি যদি ধরি বা কম বেশি, তারা এই 1 কোটি মানুষ তো অপরাধী হতে পারে না, যারা নিরপরাধ তাদের কি হবে, এই অনেকগুলি প্রশ্ন এখানে এসছে। এখন না, আপনারা সেটা তো বলছেন আমি তারা বললাম তারা সাগর ভাই। করতে পারবে না, তারা এটা করেছে ওটা করেছে, আমি মানলাম। তাদের মধ্যে হুম। ভালো যারা, তাদের কি হবে? তারা বলতে কি পুরো আওয়ামী লীগ যারা করে, পুরো কোটি কোটি মানুষ সম্পূর্ণ সবাইকে ইঙ্গিত করে না বলছেন? না, আমি যদি আমি তাই আমি হয়, ওইটা বলছি যদি তাই সাগর হয়, ভাই। একটু একটু ইমরান নাইম, যদি তাই হয়, তাহলে যারা আপনাদের সাথে বর্তমানে নতুন করে রাজনীতি নেমেছে, তাদেরও তো অনেকেই আগে আওয়ামী লীগ করতো। তাদের ব্যাপারে আপনাদের অবস্থান কি? না, সেটা আমরা বলেছি। দেখেন, আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ নিজে প্রথমে, অত্যন্ত স্পষ্ট। আপনি দেখবেন যে সম্ভবত এটা কত তারিখ আমার ঠিক খেয়াল নাই, ওবায়দুল কাদেরের সাথে কিন্তু সাবেক ছাত্রলীগ নেতারা ওখানে কিন্তু অনেক হইচই হয়েছিল, এই বিষয়টা আমরা দেখেছিলাম। এবং আপনারা দেখেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের সময় কিন্তু অনেক ছাত্রলীগের নেতারা কিন্তু পদত্যাগ করে এসেছে, যাদের বিবেক নাড়া দিয়েছে। হ্যাঁ, যারা বিবেকে উদ্গ্রীব হয়েছে আওয়ামী লীগ ত্যাগ করে এসেছে। তো আমরা তো সবসময় একটা জিনিস সবসময় বলে এসেছি, ব্যক্তির চাইতে দল, দলের চাইতে দেশ। যারা দলের ঊর্ধ্বে দেশকে জায়গা দিয়েছে, যারা দলের ঊর্ধ্বে দেশের স্বার্থটাকে দিয়েছে, তারা তো বের হয়ে এসেছে, তাদের বিষয় তো স্টেটমেন্ট অত্যন্ত পরিষ্কার। তারা রাজনীতি করতে চাইলে তারা রাজনীতি করবে, এই বিষয়ে তো কোনো দ্বিমত নাই। তারা তো আন্দোলনের অংশী হিসেবে তারা অংশগ্রহণ করেছে, এবং তাদের জন্য ছিল অত্যন্ত ডিফিকাল্ট এই সিদ্ধান্ত নেওয়াটা, যে আমি আওয়ামী লীগের আমলে থেকে এত বড় শক্তিশালী লোক শেখ হাসিনা, এত বড় শক্তিশালী তার শক্তি এবং সকল প্রশাসন তার ক্ষমতায়, তার পদ পদবি ছেড়ে এসে তাকে কি, কোন স্বার্থে সে এসে আন্দোলনে জয়েন করবে? তো তাদের ইমানিজমটা তো বেশি ছিল ওই ওই জায়গাটায়। আমি মনে করি যে সেই সেই জায়গাটা তাদের ছাড়ের বিষয়টা থাকতে পারে, সেটা রাজনৈতিক দলগুলো তাদের দলীয় কাঠামো এবং সিদ্ধান্তের ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেবে, সেটা রাজনৈতিক ইস্যু, সেটা তো আমি বলছি না, সেই বিষয়টা তো আমরা অত্যন্ত স্পষ্ট করেছি। কিন্তু দল হিসেবে যদি আপনি বলেন, তাহলে আওয়ামী লীগের বিচারের প্রশ্নটা আমরা এনেছি, কারণ আমরা শঙ্কিত। আমরা বলছি, কারণ আপনি যদি এই বিচারহীনতা সংস্কৃতি রেখে আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে ফিরে নিয়ে আসেন, আপনি নিজেই ভিডিও দেখালেন সেখানে শেখ হাসিনা কি ধরনের স্টেটমেন্ট দিচ্ছে। হুম। শহীদ পরিবারগুলো, আহত পরিবারগুলো এখন উৎকণ্ঠা, তাদের এই উৎকণ্ঠা কি আমাদের রাজনৈতিক দলগুলো নিবে? তাদের নিরাপত্তা ইস্যুটা কিভাবে করবেন বলেন? এই যে বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ঘটনাগুলো বলছে, প্রথম অ্যাটাক তো তাদের বাড়িঘর হবে, যারা এই জুলাই অভ্যুত্থানের আন্দোলনের বা অংশীজন ছিল বা ছাত্র জনতা ছিল, তাদের বাড়িঘরগুলো চিহ্নিত করে করে অ্যাটাক। তো তাদের সিকিউরিটি বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? একটা বিষয়, আচ্ছা, এটার প্রশ্ন গেল, এটা জনগণ এবং রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে। এখানে অনেকে অনেক স্টেটমেন্ট দিয়েছে, আমি যে যে আলোচনায় আসতে চাচ্ছিলাম আহ, একটা বিষয়, মাহমুদুর রহমান ভাইয়ের বিষয়টা আমি টানতে চাচ্ছি। মনির উনি ইসলাম রবি মনে কিন্তু হয় মনির ইসলাম রবি কিন্তু কয়েকটা বিষয় বলেছে, মানে বলেছেন। সেনাপ্রধানের দেখা করার বিষয়টা সম্পূর্ণভাবে তিনি এটাকে উড়িয়ে দিয়েছেন, এটার না কোনো না বাস্তব নেই। হুম, না, আমি ওনার বিষয় বলছি। উনি হুম, মানে আমাদের রাজনৈতিক দল, ছাত্রদের রাজনৈতিক দল হওয়াতে আমি মনে হচ্ছে যে পার্সোনালি উনি খুব বিরক্ত। কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রথম দিকে যেই ধরনের দাবি দেওয়া ছাত্রদের মানা হতো, এখন মানা হবে না, ছাত্রদের সমর্থন কমে গেছে, রাজনৈতিক দল হওয়াতে একটা উৎকণ্ঠা তার ভিতরে দেখছি, জাতিকে বিভক্ত করছে। এটা আমি জানি না এটা উনি কিভাবে পেয়েছেন বা কিভাবে বলেছেন। আমাদের একটা স্টেটমেন্ট আছে যে ছাত্রদের ডাকে ছাত্র জনতা, প্রথমে ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা আন্দোলন ছিল, যখন এটা বাঙালি
চরিত্র, যে বাংলাদেশিদের উপরে যখন অত্যাচার নেমে আসে, বাংলাদেশিরা বা বাঙালিরা সেটা কিন্তু বিরুদ্ধচারণ করে। 47 সালে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র গঠন হওয়ার পরেও 71-এ সেই পাকিস্তানের সেই ধর্মের ভিত্তিতে রাষ্ট্রের কাঠামোর যে বাণী, সেটা কিন্তু টিকে নাই। আমরা কিন্তু অস্ত্র ধরেছে, আমাদের পূর্ব জনেরা অস্ত্র ধরেছে, দেশ স্বাধীন করেছে। 24-এর আন্দোলনও সে ঠিক তেমনই কিন্তু কিছুটা আভাস পাওয়া যায়, রক্ত কথা বলে। তো সেই হুম জায়গাটায় যখন আপনার অত্যাচারের মাত্রাটা মানে অত্যাধিক হয়ে যায়, তখন কিছু জনতা, সেটা যেটাই হোক, রাজপথে নেমে আসে এবং জনতা তখন দাবিটার পক্ষে দাঁড়ায়। 24-এর আন্দোলনে সেটাই হয়েছে। ছাত্র জনতা দাবি বা কোটা সংস্কারের দাবিতে শুধু আসলে এক দফার দাবিতে কিন্তু ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল। এটা 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 সত্য, এটা কেউ দ্বিমত করার কোনো কারণ নেই। সেই এক দফা দাবি হুম উপস্থাপন হয়েছে, অধিকাংশ মানুষ চলে গিয়েছে, তার ঘরে ফিরে গিয়েছে। কিন্তু ঘরে ফিরে গিয়েছে বলে কি সমর্থন কমে গেছে, এটা বলার কোনো কারণ আছে? হুম আমরা একটা জিনিস, সরি একটু পানি খেয়ে নিই। হুম হুম আমরা একটা জিনিস বলেছি যে এই যে প্রায় 30 থেকে 50 হাজার যে আহত যোদ্ধারা আছে এবং 2,000 আমার শহীদ আহতরা আছে, এদেরকে কে এদেরকে এই দেশের ছাত্র জনতা হুম ঐক্যের বিভাজনের কথা উনি বলছেন। এখানে রফুল আলমের একটা বিখ্যাত মানে স্টেটমেন্ট ছিল, এটা আমি সবসময় ফলো করার চেষ্টা করি। উনি খুব সুন্দর কথা বলেছেন যে বিপ্লব সফল হয় কারণ বিপ্লবের সময় আমাদের শত্রু থাকে একটা, বিপ্লব ব্যর্থ হয় কারণ বিপ্লব শেষে বিজয় এবং শ্রেষ্ঠত্বের ভাগাভাগিতে বহু ফ্যাসিজমের পুনর্জন্ম হয়। এবং আমার নেতা, আমার দল, আমার ধর্ম, আমার মত, আমার জাত, এসবের ঊর্ধ্বে যেদিন আমাদের বাংলাদেশ ভাবতে পারবো, সেদিন বিপ্লব সফল হবে। বিপ্লব পরবর্তী সময় আমরা কি দেখেছি? হুম কে মাস্টারমাইন্ড, এই বিষয়গুলো নিয়ে একটা হুম বিতর্ক হয়েছে। কার কত শহীদ, সেই সংখ্যা নিয়ে একটা বিতর্ক হয়েছে। তো হুম এটাই তো বিভক্তির সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এখানে আমাদের দোষ দিচ্ছেন কোথায়? এই বিভক্তিটা করেছে, আমরা তো বারংবার বলে এসেছি, যেই জুলাই গণ অভ্যুত্থানের যে শহীদ, সে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ হিসেবে তাকে থাকতে দেন, কোনো দলের পরিচয় তাকে নেন না। আমরা জানি যে বিএনপি, জামাত ইসলামী, শিবির, ছাত্রদল প্রত্যেকেই আন্দোলনে গিয়েছে, সাধারণ ছাত্রছাত্রীরাই। ঠিক আছে? হুম একটা একটা লিস্ট প্রকাশ করা হয়েছিল, সেখানে ফারহান ফায়াজকে পর্যন্ত উল্লেখ করা হয়েছে। ফারহান ফায়াজের বোন কিন্তু স্টেটমেন্ট দিয়েছে, ফারহান ফায়াজ কোনো দলের ছিল না। তো সেই স্টেটমেন্ট গুলো ব্যাখ্যা কি আপনারা দিয়েছেন, দিতে পেরেছেন? সুতরাং সেখানে জাতিকে বিভক্ত করছে কারা, সেটা আপনারা দেখেন যে কিভাবে করে জাতিকে বিভক্ত করা হয়েছে। এবং এই যে ক্রেডিট নেওয়ার রাজনীতি, সেটাকে যারা প্র্যাকটিস করেছে সেটা তাদের দায়, সেটা এনসিপি বা ছাত্রদের দায়। এটা করে নাই, এটা এনসিপি কিন্তু বা আমরা ছাত্ররা দেখতে পাচ্ছি এটা এনসিপি কখনো করে এনসিপি নাই। গঠিত হয়েছে এনসিপি গঠিত হয়েছে শুধুমাত্র ছাত্রদের দ্বারা, সেখানে জনতার কোনো অবস্থান আমরা না, দেখছি এখানে না। ছাত্ররা তারপর কি বলা কেন বলেন? আমি বলা ছাত্র বলা না, হচ্ছে বলা হচ্ছে আপনি ছাত্র কেন জনতা বলছেন এই ছাত্র? আন্দোলন করেছে, কিন্তু আপনারা তো শুধুমাত্র ছাত্রদের নিয়েই দল গঠন করলেন, না না না, সেখানে ছাত্ররা জনতার এটা কিভাবে বলেন? জনতার বা অন্য এটা কারো কোনো আমরা চিহ্ন দেখতে পাচ্ছি না, সেই না বাস্তবতা না, তো আমি জনতা, আমি শেষ শেষ আমি করার একজন জন্য প্রফেশনাল, আমি শেষ একজন করার জন্য প্রফেশনালিস্ট, আমি একজন প্রফেশনাল। আমার মতো এরকম অনেক প্রফেশনাল এখানে আছেন। আপনি তাসলিম জানা, উনি এসেছেন তার প্রফেশন ছেড়ে, উনি কি ছাত্র? আপনি এখানে জি ছাত্র পেলেন কোথায়? এখানে ছাত্র জনতা নিয়ে করা হয়েছে। হ্যাঁ, আমরা তারুণ্য ভিত্তিক একটা দল গঠন করেছি এবং এই তারুণ্যতার, হ্যাঁ, একটা আমাদের সামনে একটা উপদেষ্টা প্যানেল হবে, সেখানে অভিজ্ঞ রাজনীতিবিদরা বা যারা আচ্ছা। জয়েন করতে আগ্রহী তারা কিন্তু করবেন। ফাউন্ডিং এ এখানে আমি আপনারা আছেন, আরেকটু বিষয় বলতে ফাউন্ডিং এ চাই, আপনারা আছেন, আপনারা ফাউন্ডিং এ আছেন, এবং আমি আপনাদের আরেকটু মতো বিষয় আপনাদের এসেছে। আপনাদের প্রতিও অভিযোগ রয়েছে যে জি যে জি জি ওনারশিপ অফ দ্য মুভমেন্ট, 24-এর জি জি। আন্দোলনের অভ্যুত্থানের পুরো ওনারশিপ আপনারা নিজেরাই দাবি করেন, এর মধ্যে আর কেউ আছে বলে আপনারা মনে করেন না? এখানে বিএনপির না, স্থান নেই, এটা জামাত পারসেপশন, ইসলামের স্থান এটা নেই। পারসেপশন। এটা আমরা সকলকেই বলি, এটা সকলকেই এটা বলি, এটা আপনারা বলেন, এই এটা এই ধরনের সেই বিতর্কে আমরা পরে যাচ্ছি। আমি শেষ লাইনে যে শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে এক যে লাইনে, যে আমি একটু বলতে চাই, সেনাপ্রধানের অবস্থান আমি যদি একটু এই জবাব হয়, দিতে চাই দেখুন, যদি সুযোগ একটু দেন, একটু সাগর ভাই। সেনাপ্রধানের অবস্থান যদি এই হয় বা সেনাবাহিনীর অবস্থান যদি এই হয়, তাহলে এই সেনাপ্রধান বা সেনাবাহিনীকে পাশে রেখে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিশালী এই বাহিনীকে আপনারা কি আহ সুপারসিড করে অথবা তাদের সাথে ফাইট করে কি আপনারা সামনে এগিয়ে যেতে পারবেন? না, আহ আমি একটু অ্যাড করে দিতে আপনাদের চাই। হ্যাঁ, আমি এটা অ্যান্সার দিচ্ছি সাগর ভাই, তার আগে আমি বলতে চাই যে আগে করা সম্ভব ছিল, এখনো পানি অনেক দূর গড়িয়ে গেছে, অনেক কথা বলছে। তারপর আমাদের মইনুল ইসলাম রবি ভাই অনেক কথা বলেছেন। আর একটু যদি সময় দেন তাহলে আমি ওর না, কিছু বেশি প্রশ্ন সময় হয়ে গেছে, জাস্ট এক এক 1.5 মিনিট, হ্যাঁ। দিতে চাচ্ছিলাম। কারণ হাসনাতের স্ট্যাটাস সম্পর্কে উনি বলেছেন, তো আপনি সেটার অ্যান্সার দিয়ে দিয়েছেন। কারণ এটার খণ্ডন করতে চাই, যেহেতু সেনাপ্রধান সম্পর্কে বলছেন, অ্যাটলিস্ট আইএসপিআর থেকে একটা বিবৃতি আসতে পারতো, সেটা আসে নাই। সুতরাং উনি যেটা বলেছেন সেটা একেবারেই আমার কাছে যুক্তিতে টিকছে না। দ্বিতীয়ত হচ্ছে যে সেনাপ্রধানের কাছে গিয়েছে বিপ্লবী, অনাস্থা প্রকাশ করেছে গোয়েন্দা সংস্থার রিপোর্ট, এই ধরনের কোনো, এটা ওনার একটা
মানে মৌখিক স্টেটমেন্ট আসছে, বাট এই ধরনের কোনো লেখা বা কোনো ধরনের অফিসিয়াল কোনো স্টেটমেন্ট আসে নাই, সুতরাং এটারও কোনো ভিত্তি নাই। দ্বিতীয়ত হচ্ছে যে অনেককে ঐক্য গঠনে বাকিদের অনিচ্ছার কথা বলেছে, সেটা নিয়ে আমি মাত্রই বললাম যে ঐক্য কেন গঠন হয় না, এই ক্যারিয়ারের রাজনীতি এবং নিজেদের ভাগ বাটোয়ারার যে বিষয়গুলো সেটার কারণেই আসে নাই। এবং সবচাইতে বড় যে বিষয়টা ছিল, যেটা আমরা একত্রে গঠন করতে পারতাম জুলাইয়ের ঐক্যটাকে সমন্বিত করার জন্য, সেটা ছিল জুলাই ঘোষণাপত্র। এই জায়গাটায় বাধা দিল কারা? আমাদের শেষ মোমেন্টে এসে আমরা ডিসেম্বর যে প্রোগ্রামটা আমরা দিয়েছিলাম, শেষ মোমেন্টে এসে এই বাধাটা দিল কারা? আমরা কে কে সকলকে নিয়ে তো গঠন করতে চেয়েছিলাম, তা ওই জায়গাটায় ঐক্যমত্যে আসলো না কেন? এই প্রশ্নটা তাদেরকে করেন, যারা যারা এখনো জুলাই ঘোষণাপত্র চায় না। তাহলে জুলাই যদি আপনি স্বীকৃতি না চান, তাহলে জুলাইয়ের বেনিফিশিয়ারি যারা সবচাইতে বেশি, হুম। তাদেরকে প্রশ্নগুলো করেন, যে আপনি বেনিফিট নিচ্ছেন ঠিকই, কিন্তু ঘোষণা দিতে চাচ্ছেন না। আপনার শহীদদেরকে ওন করতে চাচ্ছেন না, আপনি আহতদের ওন করতে চাচ্ছেন না। ওই দিন আহত এবং শহীদরা কিন্তু কারা এসেছিল, জুলাইয়ের তাদের বেনিফিশিয়ারি, ঘোষণা। কারা সবচেয়ে বেশি, কারা সবচেয়ে বেশি মনে করেন আপনি? বাংলাদেশের, না না, জুলাই, আপনি দেখেন, এটা আপনার আমি জনগণের কাছে এবং আপনাদের কাছে প্রশ্ন রেখে দিলাম যে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে এখন যেই ধরনের ট্রানজিশন হচ্ছে, এই ট্রানজিশন গুলোতে কাদের লোক বসছে? যেই ধরনের আহ আহ, আমরা দেখতে আহ, পাচ্ছি জুলাইয়ের বিষয়গুলো পর হচ্ছে, এটা কাদের হচ্ছে? বেনিফিশিয়ারি বলতে ছাত্ররাই তো উপদেষ্টা হলো, না ছাত্ররাই তো সরকার গঠন করলো, ছাত্ররাই তো না, চালাচ্ছে। ওরা ছাত্ররা হিসেবে বলেন না, ওদেরকে বলেন যে বিপ্লবের অংশীজন হিসেবে তারা ওখানে গিয়েছে। তাদের তাদের নেতৃত্বে বিপ্লবটা হয়েছে এবং সেই বিপ্লবের অংশীজন, সুতরাং সেটাকে ওন করতে হবে সবার। ওই ছাত্ররা সবার, ওরা এনসিপির না। জনতা, আপনারা এনসিপিতে কোন নাহিদ পক্ষে এখন ইসলাম, বর্তমানে? এনসিপি শোনেন, লিডার নাকি জনতার পক্ষে না ছাত্র, কোনটা? না না, নাহিদ ইসলাম কিন্তু পদত্যাগ করে এসে, খালি পায়ে হেঁটে এসে কিন্তু তিনি জনতার কাতারে এসে তিনি জনতার প্ল্যাটফর্মে এসে জয়েন করেছেন, এনসিপি তার গঠন মানে কি আমি করেছেন। ধরে নিব জনতা এখানে মানে ছাত্রদের মধ্যে আমি যদি নাহিদ, সার্জিস, আম, আসিফ, হাসনাত, এই চারজনের মধ্যে ছাত্রকে আর জনতাকে? না, আমি 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 বলছি যে তারা, আমি তো বলছি ছাত্রদের তো একটা লিডারশিপ ছিল, তারা হুম। তো ওই নেতৃত্বটা দিয়েছেন। সার্জিস, নাহিদ এক দফার ডাক উনি তো দিয়েছেন। তো সেই হুম। ডাকের তে আমরা তো ছাত্র জনতা, আমরা সেই ডাকে তো সাড়া দিয়েছি। সুতরাং তাকে শুধু ছাত্র ডিফাইন করছেন কেন? সে এখন বিপ্লবের আমি নিজে বিপ্লবের কনফিউজ। অংশ। আমি না, সে জেনে আসছি যে বিপ্লবের এরা অংশ, ছাত্র, এখন বলছে না এরা সে ছাত্র না, বিপ্লবের তাহলে এরা কি নেতৃত্ব। জনতা? এবারে না কোনটা না না, ওদের সে আমরা বিপ্লবের কিভাবে ডিফাইন? নেতৃত্ব, সে হুম। বিপ্লবের নেতৃত্ব তাকে ধরেন ডিফাইন করে। তো সেখানে সকলেই আহ, তাদেরকে ওন করতে পারবে। হ্যাঁ, এখন রাজনৈতিক দল গঠন হওয়ার কারণে তার একটা ছাত্রদের নেতৃত্বে বলা হচ্ছে পক্ষ তো, আপনারা তৈরি এটা বলুন হয়েছে। ছাত্রদের নেতৃত্ব করা হচ্ছে, ছাত্রদের নেতৃত্বে কারা ছিল? ছাত্রদের নেতৃত্ব যদি এরা যদি ছাত্রদের নেতৃত্ব হয়ে থাকে, তাহলে ওরা ছাত্র নেতৃত্ব, তার মানে ছাত্র তারা। হুম। না, সেটা তো আমি বলছি যে সেখানে আমি স্পেসিফিকলি ডিফেন্ড করছি যে সেটা হচ্ছে যে বিপ্লবের নেতৃত্ব হিসেবে সরকারে যারা গিয়েছে, তারা বিপ্লবের নেতৃত্ব হিসেবে গিয়েছে বা বিপ্লবের আচ্ছা, অংশীজন হিসেবে গিয়েছে। ওকে, তো বুঝতে সেই পেরেছি। জায়গাটা তো, দ্বিমত করার কোনো কারণ নাই। আর দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে যে নাহিদ ইসলাম তো পদত্যাগ করে এসে তিনি দল করেছেন। এখন দল গঠন করা তো এটা সাংবিধানিক অধিকার আছে, বা আমাদের বা রাষ্ট্র গঠনের প্রত্যেকটা নাগরিকের সেই অধিকারটা আছে। তো সেই জায়গাটা তো তো কারো বাধা দেওয়ার বা কি বলো এটাকে, আপত্তি থাকার কোনো বিষয় না। সেটা রাজনৈতিক ভাবে আপনারা বিরোধ করতে পারেন, সে ডিবেটে নিয়ে আসতে পারেন, সেটা আপনাদের রাজনীতি। জি। জি, এখন শেষ, আপনি চমৎকার বলেছেন, শেষ কথা শুনতে চাই। যে এই অবস্থায় চলতে থাকে তাহলে আপনার সবচেয়ে বড় এখন প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে সেনাপ্রধান। তাকে সেনাবাহিনীর প্রধান হিসেবে, এবং তিনি যে এখনো কিন্তু সেনাবাহিনীর বহু সদস্য সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করে চলেছে, এবং তারাই এখন ধরতে গেলে আপনার পুরো দেশটাকে স্থিতিশীলতা রাখার ক্ষেত্রে ভূমিকা রাখছে। এই অবস্থাতে আপনারা আহ, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে যদি ভাবেন তাকে, বা আপনার আন্দোলনের প্রতিপক্ষ হিসেবে তাদেরকে যদি ভাবেন, তাহলে তাদেরকে পাশে রেখে আপনার সামনে কিভাবে এগিয়ে যাবেন? একটা না, ভাবার বড় ধরনের, ভাবার কিছু নিশ্চিত নাই। একটা ভবিষ্যৎ কি সামনে লক্ষ্য করছেন কিনা, বা এরকম একটা বিষয় মনে করেন কিনা? এক না, লাইনে শেষ করেন, আপনার সাথে জি, কথা বলতে সাইফুল ভালো লাগছে, কাদের, এটা আমি বারবার সরি, হুম। সাইফুল সাগর ভাই, বাংলাদেশ সেনাবাহিনী অবশ্যই বাংলাদেশের সার্বভৌমত্বের সর্বশেষ আস্থাস্থল, এটাতে কোনো প্রশ্ন নাই। এবং আমাদের বাংলাদেশি প্রত্যেকটা আপামর জনগণের আহ সর্বশেষ আস্থাস্থল, এটা এই প্রশ্নে কোনো দ্বিধা নাই। হ্যাঁ, সুতরাং সেনাবাহিনী যখন রাষ্ট্রের প্রয়োজন হয়েছে, রাষ্ট্রের সর্বশেষ ক্লান্তি লগ্ন যখন হয়েছে দাঁড়িয়ে, তখন কিন্তু সেনাবাহিনী দাঁড়িয়েছে। তো সেটা যদি একাত্তর পরিক্রমা টানেন, তাহলে 71 সালের
যেই জনতার যে যুদ্ধ ছিল, মুক্তির যে যুদ্ধ ছিল, সেখানে কিন্তু সেনাবাহিনী বিদ্রোহ করে এসে কিন্তু জনতার কাতারে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। 24-এর গণ আন্দোলনে যদি আপনি দেখেন, সেনাবাহিনী, হ্যাঁ, আমাদের আব্দুল সালাম ভাই উনিও বলেছেন যে প্রায় কতজন মানে সেনাবাহিনী কিন্তু কতজন যাতে গুলি করে মেরেছেন ওটা উল্লেখ করেছেন। তো সবকিছুর পক্ষ বিপক্ষ থাকে, কিন্তু দিন শেষে আপনি কোন পক্ষ অবলম্বন করছেন সে বিষয়টা মুখ্য হয়ে দাঁড়ায়। এবং সেনাবাহিনী একটা ইনস্টিটিউশন, আমরা কখনো একটা ইনস্টিটিউশনের এগেনস্টে বলবো না, বলছি না, এটা আমাদের স্টেটমেন্টও না। ঠিক আছে, আমরা পার্টিকুলারলি বলছি যে উনি ওনার অবস্থানটা স্পষ্ট করুক, কারণ গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে যেই নেত্রী পালিয়ে গিয়েছেন, যে দলটা পালিয়ে গেছে, যার কোনো এক্সিস্টিং নাই, তাকে তাকে আবার পুনর্প্রতিষ্ঠা করে আপনার ইনক্লুসিভ ইলেকশন করতে হবে। হুম। এটা জাতির কাছে প্রশ্ন, এটা জাতির কাছে আপনি পরিষ্কার করেন যে ইনক্লুসিভ ইলেকশন আওয়ামী লীগ থাকলেই হবে। এটা আপনি ব্যাখ্যাটা, আমার মনে হয় যে ওনার ওনার কাছ থেকে আসাটা উচিত, একদম স্পষ্ট। জি, একদম ওনার কাছ থেকে স্পষ্ট। আসা উচিত। ঠিক। তার মানে তিনি যদি, যদিও মনিরুল ইসলাম রবি এটা নিয়ে সংশয় প্রকাশ করেছেন এটি সত্য কিনা এই মিটিং এর ব্যাপারে প্রশ্ন তুলেছেন, তবু যদি সত্য ধরে থাকে তাহলে তিনি কেন এই প্রশ্ন বললেন? তার মানে তিনি মনে করেন আওয়ামী লীগ বিহীন ইনক্লুসিভ হবে না। কেন এটা তিনি মনে করলেন? তার মানে তিনি আওয়ামী লীগের পক্ষেই অবস্থান করছেন, স্পষ্টতই এটা প্রমাণ করে।